স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারের 4র্থ ও 5ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায় ভোর 5টা 35 মিনিটে আগুন লাগার খবর পায় তারা। 5টা 40 মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর যুক্ত হয় আরও 13টি ইউনিট। 7টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে চলমান রয়েছে ড্যাম্পিং ডাউনের কাজ। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পরে বিস্তারিত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো যাবে বলে জানায় তারা। দেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী বিজয় সরণিতে জননিরাপত্তা জোরদারে বিশেষ কার্যক্রম পরিদর্শন করে একথা বলেন তিনি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, ছিনতাইকারী ধরতে যৌথ বাহিনীর অভিযান চলবে। আর রাজধানীর 65টি পয়েন্টে চেকপোস্টে বসানোর কথা জানান তিনি। বনশ্রীর ঘটনাটা একটু বেশি ভাইরাল হয়েছে এবং ঘটনাটাও খারাপ। শুটিং হয়েছে, শুটিং করে ছিনতাইয়ের ঘটনা এটাই ইদানিংকালের ভিতরে প্রথম। তা আমরা আশা করি আমরাও আগামীকালই ইনশাল্লাহ এটার একটা ভালো খবর দেবো। ভালো কাজ হচ্ছে, হোপফুলি কালকে ওটার ডিটেকশন হয়ে যাবে ইনশাল্লাহ। দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য, দেশের এইরকম একটা ক্রান্তিলগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনেই নাম, নেতৃত্ব ও কমিটি ঘোষণা করা হতে পারে। তবে দলের নির্বাচনী প্রতীক কী হবে সেটি এখন প্রকাশ করা না হতে পারে। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল। এদিকে নতুন দলের মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিশেষজ্ঞরা বলছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে নতুন দলটি। দিন ধরে আলোচনায় ছিল কবে আসবে ছাত্রদের রাজনৈতিক দল, কারাই বা থাকবে এর দায়িত্বে। এরই মধ্যে 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের কথা জানানো হয়েছে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, দলটির শীর্ষ পদ থাকছে 6টি। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 100 থেকে 150। দলের আত্মপ্রকাশের দিনই এই কমিটির ঘোষণা করা হতে পারে। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 জন করা হতে পারে। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিবে দলটি। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, মানুষ নতুন এই রাজনৈতিক দলের প্রতি অনেক আগ্রহ নিয়ে আছে। আগ্রহ ওনারাও প্রকাশ করেছেন, আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে এটা সম্ভব এবং এটা হয়তো আমাদের জন্য প্রয়োজনীয়। কিন্তু আমরা চাইবো না সরকারকে হ্যাম্পার করে, সরকারকে দুর্বল করে এমন কোনো কিছু হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন প্রলম্বিত করে এই সময়কে ব্যবহার করে একটা প্রক্রিয়া সৃষ্টি করে শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়ার পরিকল্পনার গন্ধটা পাওয়া যাচ্ছে। ওই একইভাবে স্বৈরাচার ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অব্যাহত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি আর কেউ করে থাকে, সেটা তাদের জন্য সমস্যা হয়ে যাবে। বিএনপির কোনো সমস্যা নেই। নাগরিক ঐক্যের সভাপতি জানান, আবেগের বশে একটা দল গঠন করলেই হবে না। তারা যদি কেবল আবেগের উপর নির্ভর করে চলে তাহলে বেশ মুশকিল। কারণ একটু উদ্বেগের বিষয় তো আছেই, যেখানে সিনিয়র কেউই নাই, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কেউ নাই। অবশ্য জামাতে ইসলামী সবসময় নতুন দল গঠনকে স্বাগত জানিয়ে এসেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে তরুণদের নয়া এই দল। সংবিধানে এরকম কিছু বলা নাই যে রাষ্ট্রীয় আনুকূল্যে দল করা যাবে না, বা আইনে এরকম কিছু বলা নাই। এটা তারা করতে পারবে। এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার ইন্টেনশনের জায়গাটা পরিষ্কার হবে মানুষের কাছে, যে আসলে কি আপনি মানুষের প্রতি ভালোবাসা বা দরদ থেকে দল করছেন, নাকি নিজের স্বার্থের জন্য দল করছেন। রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে দল গঠনের অভিযোগ আছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধেও। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন এই বিশ্লেষক।
নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাকৃতিক সম্পদ এবং পুনর্গঠনের বিষয়ে একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের এক কর্মকর্তা বিবিসিকে তথ্য নিশ্চিত করেছেন। চুক্তিটি কিভাবে ইউক্রেনের নিরাপত্তা এবং শান্তিতে অবদান রাখবে তা আরও স্পষ্টভাবে বলা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন বলে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে। দক্ষতা আর আচরণের রীতিমতো আলোড়ন সৃষ্টি করে চলেছে চীনের রোবট কুকুর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জুড়ে দেয়া হয় এই রোবটটি কোথায় গিয়ে থামবে তা নিয়ে এক ধরনের মাথা ব্যথা শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। 2023 সালে এই রোবটের বাজার ছিল 120 কোটি মার্কিন ডলার। গবেষণায় বলা হচ্ছে 2031 সালের মধ্যে এর বিস্তার ঘটবে 4 গুণ। কখনো চড়ছে পাহাড়ে, আবার পানিতে খাচ্ছে ডিগবাজি। সমতলে আগুন নিয়ন্ত্রণ, গৃহস্থালী নজরদারি কিংবা চরম পরিস্থিতিতে বৈজ্ঞানিক গবেষণার কাজ করছে অনায়াসে। এসবই চীনের রোবট কুকুরের কাণ্ডকারখানা। কুকুরের মতো দেখতে এই রোবট চলতে ফিরতে কোনো অংশেই আসল কুকুরের চেয়ে কম নয়। পার্থক্য শুধু এটি কখনো ক্লান্তিতে হাঁপিয়ে উঠবে না, কাজ করবে তার নির্দেশদাতার বেঁধে দেয়া ছকে। শুধু বিনোদনের জন্য নয়, যে কোনো পরিস্থিতিতে রোবট কুকুর সহায়তা দেবে মানুষকে। শিল্প কিংবা নিরাপত্তা খাতেও অবদান রাখছে ভিজুয়াল ক্ষমতার মাধ্যমে পরিবেশ শনাক্তকারী রোবট কুকুর। বরফ ও তুষারের মধ্যেও বাধাহীনভাবে হাঁটতে পারে কিংবা যুদ্ধক্ষেত্রে মেশিন গান ব্যবহার, গুলি ছোড়া ও শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ কৌশলও রপ্ত করেছে হাল প্রযুক্তির রোবট কুকুর। ভূগর্ভস্থ টানেলে গ্যাসের লিকেজ শনাক্ত করা কিংবা ধসে পড়া স্থানের মানচিত্র তৈরির মতো কাজেও সক্ষম রোবট কুকুর। সিঙ্গাপুরের বৈদ্যুতিক টানেলে নিয়মিত নজরদারি রাখা সহ শিল্পক্ষেত্রে জটিল কাজে ব্যবহৃত হচ্ছে এরা। কাজের দক্ষতা বিচারে চীনের রোবট কিংবা রোবট কুকুর অন্য দেশের রোবটের তুলনায় অনেক এগিয়ে। আমাদের নিজস্ব প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে এগুলো। গবেষণা বলছে চীনে 2023 সালে রোবট কুকুরের বাজার ছিল 120 কোটি মার্কিন ডলার, যা 2031 সালের মধ্যে 4 গুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। তখন বাজারে আসবে 5,60,000-এর বেশি বুদ্ধিমান এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারা রোবট কুকুর। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ ও 2রা মার্চ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজের মেয়েরা। সোমবার রাত 3টায় ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। মেয়েদের ফুটবল দলের সফর কোচ পিটার বাটলারের জন্য বড় চ্যালেঞ্জ এটি। বিদ্রোহ করা 18 ফুটবলারকে বাদ দিয়ে বেশিরভাগ নতুন মুখ নিয়ে দল গঠন করেছেন ইংলিশ কোচ। আরব আমিরাত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরমেন্সে অনেক ভালো করছে বাংলাদেশ। তবে সাবিনা সহ সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে তৈরি দল চ্যালেঞ্জের সামনে থাকবে। এদিন আলাদা সেশনে ফুটবলারদের সাথে বৈঠক করেন, তাদের উৎসাহ দেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম চৌধুরী। খুবই একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আমরা টিমের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলেছি, যেটা খুবই ভালো লাগছে। আমি নিজেও অত্যন্ত মোটিভেটেড টিমের সাথে মিট করে। আফটার অল দেয়ার আমাদের বাংলাদেশ জাতীয় দল, সো উই আর অল ভেরি মোটিভেটেড এবং আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ যে তারা ভালো খেলবে, সেটাই আমাদের গোল, এবং ইনশাল্লাহ ভালো রেজাল্টও দিবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।